নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সুশোভনা। শরৎকাল, পূজার ছুটিতে শহরের আপিস আদালত সবেমাত্র বন্ধ হয়েছে। সেদিন বেলা 9টার সময় রায়নগর স্টেশনে কলকাতা থেকে আগত ট্রেনের প্রথম শ্রেণীর একটা কামরা থেকে গুলি, বন্দুক প্রভৃতি শিকারের সরঞ্জাম সহ দুজন বাঙালি যুবক অবতরণ করল। একজনের অঙ্গে ইংরেজি ধরনের শিকারীর বেশ, বয়স আন্দাজ 25 হবে, সুগঠিত বলিষ্ঠ দেহ, রংটি উজ্জ্বল শ্যামবর্ণ। নাম অমরেন্দ্রনাথ মল্লিক। অপর যুবকটি বয়সে এর থেকে 2-1 বছরের ছোট, হাতে বন্দুক থাকলেও পরিধানে ধুতি ও কোট। এর রংটি অপেক্ষাকৃত ফর্সা, দেহ গঠনেও পারিপাট্য আছে। বিশেষ করে তার চুলগুলি ও চোখ দুটি বড় সুন্দর। এর নাম সুকুমার মজুমদার। সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণীর এক কামরা থেকে খানসামার উর্দি পরা এক মুসলমান ভৃত্য নামল। তার সঙ্গে নামল আম কাঠের এক সিন্দুক এবং একটা বড় বালতি। ওই বালতির ভেতর একটা বিলাতি চুলা মানে স্টোভ ও অন্যান্য জিনিস ভর্তি ছিল। যুবকদ্বয় ধীর পদে অগ্রসর হয়ে স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে যখন প্রবেশ করল, তখন গাড়ি ছাড়বার ঘণ্টা বেজেছে। কুলির মাথায় আম কাঠের সিন্দুক ও হাতে বালতি দিয়ে খানসামাও এসে ওয়েটিং রুমে প্রবেশ করল এবং কুলিকে পেছনের বারান্দায় নিয়ে গিয়ে জিনিসপত্র নামিয়ে স্টোভ জেলে চায়ের জল চড়িয়ে দিল। বকশিস নিয়ে কুলিটা প্রস্থান করছিল। অমরেন্দ্র তাকে ডেকে বলল, কিরে, তোর নাম কি? হ্যাঁ, আগে আমার নাম হরিদাস, আমরা কৈবর্ত। এইখানেই বাড়ি? হ্যাঁ, আগে না, এখান থেকে কোষ্টিনে হবে। আচ্ছা, কুমির দিঘি কোথায় জানিস? তার জানি না হুজুর, আমাদের গাঁ থেকে কোষখানেক পথ বই তো নয়। এখান থেকে কত দূর সেই দিঘি? এখান থেকে কত দূর? এখান থেকে কোষ 2-2.5 হবে। কুমির দিঘিতে কি সত্যি সত্যি কুমির আছে? আগে ছিল, খুবই ছিল। কলকাতা থেকে সাহেবরা এসে মেরে মেরে তাদের বংশ নাশ করে দিয়েছে। তবে এখনো কুমির যে একেবারে নেই তা বলতে পারলাম না হুজুর। অমরেন্দ্র ইংরেজিতে সুকুমারকে বলল, এই আমাদের বন্দুক টন্দুক টিফিন বাক্স বইবার জন্য একটা লোক তো দরকার, তা একেই নিযুক্ত করা যাক না? সুকুমার বলল, হ্যাঁ, সেই ভালো, সেই জায়গারই লোক, চেনে শোনে। অমরেন্দ্র হরিদাসের মজুরি স্থির করে সারা দিনের জন্য তাকে নিযুক্ত করল। হরিদাস বলল, কখন বেরোতে হবে হুজুর? এই 1/2 ঘন্টা পরেই। আগে হুজুর, তবে আমি বাসা থেকে ঘুরে আসি। বলে সে প্রস্থান করল। চায়ের জল তৈরি হলে খানসামার টেবিল লাগিয়ে টিফিন বাক্স থেকে লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা ইত্যাদি বের করে মনিব ও তাঁর বন্ধুকে ব্রেকফাস্ট খাওয়ালো। জলের পরিবর্তে চা দিল। ব্রেকফাস্ট খেতে খেতে অমরেন্দ্র দেখল কয়েকজন লোক বাইরে দাঁড়িয়ে হাঁ করে তামাশা দেখছে। অমরেন্দ্র খানসামাকে বলল, এই পর্দাটা টেনে দে। খানসামা ছুটে গিয়ে তাদের ধমক দিয়ে তাড়িয়ে ঘরের পর্দা টেনে দিল। প্রাতরাশ সমাধা করে 2 বন্ধু সিগারেট সেবন করছিল। হরিদাস এসে পৌঁছল। অমরেন্দ্র তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, মুরগি পাওয়া যায় এখানে? হরিদাস অঙ্গুলি নির্দেশে মুক্ত বাতায়ন পথে দেখালো। হুজুর, ওই যে দেখছেন মাঠের পাড়ে আম গাছগুলো, ওইখানে মোমিনপুর গেরাম। ওখানে অনেক চাষি মুসলমানের বাস, আর তাদের কাছে তালাশ করলে মুরগি, এন্ডা সবই পাওয়া যাবে। অমরেন্দ্র নিজের ভৃত্যকে বলল, এই আমরা বেরিয়ে গেলে ওই মোমিনপুরে গিয়ে গোটা 2-4 মুরগি আর ডজনখানেক ডিম কিনে আনবি। রাত্রের জন্য একটা মুরগির রোস্ট আর একটা মুরগির কারি বানিয়ে রাখবি।
আমরা ফিরে এলে তারপর ভাত বানাবি, বুঝলি? খানসামা বলল, জি হুজুর। বিধাতা পুরুষ কিন্তু অদৃশ্যে থেকে এই ভোজনের আয়োজন শুনে হাসলেন, কারণ এখন কিছুকাল এই দুই যুবকের অন্ন তিনি স্থানান্তরে মেপে রেখেছিলেন। খানসামা প্রভুর আদেশ অনুসারে তার আমকাঠের সিন্দুক থেকে বরফ জল পরিপূর্ণ দুটি বড় বড় থার্মোফ্লাস্ক বের করে টিফিন বাক্স সাজাতে বসল। হরিদাস সন্দিগ্ধ নেত্রে টিফিন বাক্সের পানে চেয়ে বলল, হুজুর, ওই বাক্সে রান্না মুরগি টুরগিও যাচ্ছে নাকি? অমরেন্দ্র হেসে বলল, আরে না রে না, ওই দেখ না, কচুরি সিঙ্গারা সন্দেশ টন্দেশ ছাড়া আর কিছু নেই। ও কচুরি সিঙ্গারাও আমার বাড়ির বামুন ঠাকুরের ভাজা, তোর কোনো ভয় নেই। টিফিন বাক্স, বন্দুকের বাক্স প্রভৃতি হরিদাসের মাথায় চাপিয়ে দুই বন্ধু শিকারে যাত্রা করল। দুজনেই হিন্দুর ছেলে, দুর্গা শ্রীহরি বলে যাত্রা করাই উচিত ছিল, কিন্তু কলির প্রাবল্যে সে কথা তাদের স্মরণ ছিল না। এইখানে এই যুবকদ্বয়ের একটু সংক্ষিপ্ত পরিচয় প্রদান আবশ্যক। কলকাতা বাদুড়বাগানে দুজনেরই বাস, উভয়ই বৈদ্য বংশ সম্ভূত। অমরেন্দ্রনাথ মুখে রূপোর চামচ নিয়েই জন্মগ্রহণ করেছিল। তার পিতা অত্যন্ত ধনী ছিলেন। কলকাতায় তার বিস্তৃত কারবার। নিজ বসতবাটি ছাড়া এখানে ওখানে তার 5খানি বাড়ি ভাড়া খাটে। তিনি এখন স্বর্গগত। তাঁর একমাত্র পুত্র অমরেন্দ্রনাথই তার পরিত্যক্ত ব্যবসা ও তাবৎ ভূসম্পত্তির মালিক। 3 বছর পূর্বে অমরেন্দ্রনাথের বিবাহ হয়েছিল। গত বছর তার একটি পুত্র সন্তান জন্মেছে। স্ত্রী সুভাষিনী রূপে গুণে অমরেন্দ্রনাথের মনোমত সহধর্মিণী। তার সঙ্গে অমরেন্দ্রনাথের প্রণয় এখনো উদ্দাম। অমরেন্দ্রনাথের জননী সধবা অবস্থাতেই স্বর্গারোহণ করেছিলেন। স্ত্রী ছাড়া গৃহে তার একটি অবিবাহিতা ভগিনী আছে, তার নাম শান্তনা, এবং এক বৃদ্ধা জ্যাঠাইমা আছেন। তিনি বধূর হাতে সংসারের ভার তুলে দিয়ে এখন হরিনাম জপ এবং লোকজনকে তর্জন গর্জন ও একালের সর্ববিষয়ে নিন্দা করে কাল যাপন করেন। অপর যুবক সুকুমার মজুমদার দরিদ্রের সন্তান। তার পিতা অল্প বেতনে কেরানিগিরি করতেন। দুটি কন্যার বিবাহ দিয়ে সর্বশান্ত হয়ে ইহলোক থেকে বিদায় গ্রহণ করেন। সুকুমারও কেরানিগিরি করে জীবনযাপন করছে। গৃহে বিধবা জননী ছাড়া দুটি ছোট ভাই এবং একটি অবিবাহিতা ভগিনীও বর্তমান। সাংসারিক অবস্থার তারতম্য সত্ত্বেও অমরেন্দ্র ও সুকুমারের মধ্যে বাল্যকাল থেকেই বন্ধুত্ব অত্যন্ত নিবিড়। বিদ্যালয়ে তারা একই শ্রেণীতে পড়ত। প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে অমরেন্দ্র পড়া ছেড়ে পিতার হাউসে প্রবেশ করে। সুকুমার বিএ পাশ করে এমএ পড়ছিল। এমন সময় তার পিতৃবিয়োগ ঘটল। কাজেই উদরান্নের জন্য বাধ্য হয়ে তাকে পড়া ছাড়তে হল। বাপের আপিসে বড় সাহেব অনুগ্রহ করে তাকে চাকরি দিলেন। সেই চাকরি সে করছে। আর একটি কথা বললেই এদের সংক্ষিপ্ত পরিচয় শেষ হয়। অমরেন্দ্রনাথ প্রকাশ্যভাবে স্থির করেছে তার ভগিনী শান্তনার সঙ্গে সুকুমারের বিবাহ দিয়ে নিজেদের বন্ধুত্ব পাকা করে নেবে, এবং তার মনের গোপন অভিপ্রায় বিবাহান্তে সুকুমারকে তার অল্প বেতনের কেরানিগিরি ছাড়িয়ে নিজের ব্যবসায় শূন্য অংশীদার করে নেবে। কিন্তু শান্তনা অগ্রজের মনের এই গোপন অভিপ্রায় অবগত ছিল না। এখন সে আর নিতান্ত ক্ষুদ্র বালিকা নয়, তার বয়স হয়েছে 14 বছর। এ বিবাহের প্রস্তাব হওয়া অবধি সে মনক্ষুণ্ণ হয়ে আছে। সুকুমারদের বাড়ি কতবার গেছে। সে বাড়িতে বিদ্যুৎ নেই, সুতরাং ফ্যান নেই এবং তেলের আলো জ্বলে। আসবাবপত্র কুশ্রী এবং বিরল। দাস দাসী ও অসন বেসনের ব্যবস্থাও তার পিতৃগৃহের তুলনায় অত্যন্ত হীন। তাই এ বিবাহে তার কিছুমাত্র উৎসাহ নেই। ফলে সুকুমারকে দেখলেই তার গা জ্বলে যায়। এ পর্যন্ত মুখ ফুটে সে একথা কাউকে না বললেও তার বৌদিদি তার মনের ভাব বুঝতে পারেন। কিন্তু একে বালিকাসুলভ নির্বুদ্ধিতা বিবেচনা করে ওটা বড় গ্রাহ্য করেন না। বিবাহ অগ্রহায়ণ মাসের শুরুতেই হবে, এই স্থির হয়ে আছে। চারিদিকে নিচু প্রাচীর ঘেরা একটি ছোট বাগান, মধ্যস্থলে একটি নবনির্মিত দ্বিতল অট্টালিকা, ফটকের দুই পাশে 2টি ঘর।
একটিতে একজন দারোয়ান থাকে, অপরটিতে মালি বাস করে। গৃহের নিম্নতলের ঘরগুলি প্রায় সবই খালি, মাত্র একটিতে বাড়ির সরকার থাকে। বাড়ির পেছনে কয়েকটি মৃৎকুটিরে কয়েকজন দুলিয়া জাতীয় লোক বাস করে, তারা গৃহস্বামীর পালকি বাহক। দ্বিতলে গৃহস্বামী তার একমাত্র কন্যাকে নিয়ে বাস করেন, তার আর কেউ নেই। দ্বিতলে পূর্ব দিকের বারান্দায় একটি চেয়ারে পড়ে গৃহস্বামী পেনশনপ্রাপ্ত সাব জজ বৃদ্ধ হরিশঙ্করবাবু মধ্যাহ্ন ভোজনান্তে সংবাদপত্র পাঠ করছেন। একটি ছোট টেবিলে রূপোর ডিবে দুখিলি পান, অপর পাশে মেঝের ওপর তার গুড়গুড়ি রয়েছে। শটকা নলটি চেয়ারের হাতলের ওপর পড়ে। ভদ্রলোক মাঝে মাঝে কাগজ নামিয়ে নলটি তুলে নিয়ে কিঞ্চিৎকাল ধূমপান করছেন, আবার নল রেখে কাগজ উঠিয়ে পাঠে মন দিচ্ছেন। চটি জুতো পায়ে 16-17 বছরের একটি সুন্দরী মেয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো। তার কুঞ্চিত কেশরাশি পিঠের ওপর পড়েছে, পরিধানে একখানি দেশি ডুরে শাড়ি, গায়ে শিমপাতা রঙের ফ্লানেলের একটি হাফাতা ব্লাউজ। রংটি যাকে বলে দুধে আলতা। চোখ দুটি বড় বড়, দেহটি যৌবন লাবণ্যে টলটল করছে। মেয়েটি বৃদ্ধের চেয়ারের কাছে এসে বলল, বাবা, আপনাকে আর দুটো পান দিয়ে যাব কি? হরিশঙ্করবাবু মুখ তুলে বললেন, দিয়ে কোথায় যাবি? শুতে? না বাবা, আমি ছাদে যাব চুল শুকোতে। হ্যাঁ, তা যাবি যা, কিন্তু দিনের বেলায় ঘুমুস নে মা। শীতকালে দিনে ঘুমুলে শরীর খারাপ হয়। না বাবা, ঘুমোবো না আমি। যদি ঘুম পায় নেমে বাগানে গিয়ে বেড়াবো। কিন্তু পানের কথা আপনি বললেন না তো, আর দুটো পান দিয়ে যাব কি? হরিশঙ্করবাবু পানের ডিবের দিকে এক নজর চেয়ে বললেন, ওই তো দুটো রয়েছে, আর পান কি হবে? মেয়েটির নাম সুশোভনা। সে কলকাতায় কলেজে পড়ে, বোর্ডিংয়ে থাকে, পুজোর ছুটিতে বাড়ি এসেছে। সুশোভনা তখন ধীর পদে ঘরের মধ্যে প্রবেশ করল এবং নিজের শয়নঘরে গিয়ে টেবিলের ওপর বিক্ষিপ্ত খান কয়েক বই থেকে একখানি উপন্যাস বেছে নিয়ে ছাদে গিয়ে দেখল বাড়ির ঝি কিশোরীর মা আহারান্তে পান ও দোক্তা গালে দিয়ে এক বাটি ডাল বাটা নিয়ে বড়ি দিতে বসেছে। সুশোভনা কিছুক্ষণ ঝির কাছে দাঁড়িয়ে তার বড়ি দেওয়ার কৌশল দেখল। জিজ্ঞাসা করল, কি ডাল বেটেছিস কিশোরীর মা? ঝি বলল, কোয়ারায়ের ডাল দিদিমণি। সুশোভনা তখন ঝির কাছ থেকে সরে ছাদের আলসের কাছে গিয়ে দাঁড়াল। সামনে মাঠ ধু ধু করছে, কোথাও একটা বৃক্ষের অন্তরাল পর্যন্ত নেই। মাঠের মাঝে উচ্চ পাড়যুক্ত কুমিরদিঘি নামক জলাশয়। সুশোভনা লক্ষ্য করল দিঘির পাড়ে 3টি মানুষ বিচরণ করছে। একজনের মাথায় সাদা শিকার হ্যাট রোদে চকচক করছে। বলল, ওই দেখ কিশোরীর মা, কারা আবার কুমির মারতে এসেছে। কিশোরীর মা বড়ি হাত বাটির কানায় মুছে সুশোভনার পাশে গিয়ে দাঁড়াল। সেই দিকে দৃষ্টিবদ্ধ করে বলল, একজন সাহেব এসেছে দিদিমণি। সুশোভনা বলল, সাহেব তোকে কে বললে? ঝি বলল, দেখছো নি, টোপা মাথায় দিয়েই বেড়াচ্ছে। সাহেব না হাতি, টোপা মাথায় দিলেই বুঝি সাহেব হয়? বাঙালিরাও তো শিকার করতে যাবার সময় ইংরেজি কাপড় পরে হ্যাট মাথায় দেয়। জানা, আমার ঘর থেকে দূরবীনটা নিয়ে আয় না, ভালো করে দেখি ওদের। কিশোরীর মা নেমে গিয়ে একটা বাইনোকুলার দূরবীন নিয়ে এলো। এটা তার গত জন্মদিনে তার পিতার উপহার। সুশোভনা বাইনোকুলার চোখে দিয়ে ফোকাস ঠিক করে দিঘির পাড়ে মানুষদের দেখল। একজন ইংরেজি বেশধারী এবং একজন ধুতি পরা বাঙালি, দুজনেরই হাতে বন্দুক। অপর ব্যক্তি মুটিয়া শ্রেণীর বলেই মনে হলো। তখন যন্ত্রটি ঝির হাতে দিয়ে বলল, বাঙালি তো, সবাই বাঙালি, দেখ। ঝি কিন্তু যন্ত্রটি চোখে লাগিয়ে কিছুই দেখতে পেল না। সে কথা সে বললে সুশোভনার স্মরণ হল বয়সের পার্থক্য হেতু উভয়ের দৃষ্টিশক্তির তারতম্য হওয়াই স্বাভাবিক।
তখন সে ঝির চক্ষুলগ্ন যন্ত্রটির প্যাঁচ ঘোরাতে লাগলো। ক্ষণকাল পরে ঝি বলল, হ্যাঁ, এইবার সব স্পষ্ট দেখতে পাচ্ছি। সাহেব তো নয়, বাঙালি তো বটে দিদিমণি। কয়েক মুহূর্ত এদের গতিবিধি লক্ষ্য করে ঝি বলল, ওই দেখো দিদিমণি, অন্য লোকগুলো সরে গেল, সাহেবটা শুয়ে পড়ল। সুশোভনা বলল, বোধহয় কোনো কুমিরে গা ভাসান দিয়েছে, গুলি করবে। বলে যন্ত্রটি চেয়ে নিয়ে সে নিজের চোখে লাগালো। তার অনুমানই সত্য হলো। ধোঁয়া দেখা গেল। 2-3 সেকেন্ড পরেই বন্দুকের আওয়াজও কানে এসে পৌঁছল। সুশোভনা দেখল শিকারী উঠে দাঁড়ালো। যে লোক দুজন পেছনে সরে গিয়েছিল তারাও ছুটে এলো। তিনজনেই একত্রে উচ্চ পাড় থেকে নামতে লাগলো এবং হঠাৎ শিকারী পদস্খলিত হয়ে গড়াতে গড়াতে জলের কাছে গিয়েও স্থির হলো। সুশোভনা দূরবীন নামিয়ে বলে উঠল, যা, পড়ে গেল। কে দিদিমণি? ওই শিকারি। দূরবীনটা দাও না দিদিমণি, দেখি। দাঁড়া। বলে সুশোভনা দেখতে লাগলো। সে দেখল অপর লোক দুজন সাবধানে পাড় থেকে নেমে সেই শিকারীর কাছে গিয়ে দাঁড়ালো। শিকারীর কাছে তারা ঝুঁকে বসল। একজন দিঘি থেকে জল এনে শিকারীর মুখে চোখে সেচন করতে লাগলো। কিছুক্ষণ এমন করতে করতে ভূপতিত ব্যক্তি উঠে বসল। তারপর আবার সে শুয়ে পড়ল। সুশোভনা বলল, আহা, বড্ড জখম হয়েছে। বলেই তার মাথায় এক বুদ্ধি এলো। আহা, এই জনশূন্য তেপান্তর মাঠে এই বিপদে ওদের কি হবে? বাইনোকুলার ঝিয়ের হাতে দিল। সে ছুটে নিচে নেমে গিয়ে ডাকল, বাবা। হরিশঙ্করবাবুর একটু তন্দ্রা মতো এসেছিল। তিনি চমকে উঠে বললেন, কি মা? সুশোভনা বলল, বাবা, কুমির দিঘিতে এক বাঙালি ভদ্রলোক শিকার করতে এসে পাড় থেকে নিচে পড়ে গিয়ে ভয়ানক আঘাত পেয়েছেন। এই তেপান্তর মাঠের মধ্যে তার কি উপায় হবে বাবা? হরিশঙ্করবাবু চেয়ার থেকে উঠে বসে বললেন, কে বললে তোমায়? আমি ছাদ থেকে বাইনোকুলার দিয়ে দেখছিলাম বাবা, তাকে পড়ে যেতে দেখলাম। অজ্ঞান হয়ে গেছেন বোধ হলো। কতক্ষণ? এখনো 5 মিনিট হয়নি বোধহয়। বাবা, পালকি বেহারা ছুটিয়ে দিন, তাকে নিয়ে আসুক এখানে, নইলে আর তো কোনো উপায় নেই। হরিশঙ্করবাবু চেয়ার ছেড়ে দাঁড়ালেন। বললেন, আচ্ছা, আমি নিজেই তাহলে পালকি নিয়ে যাই। তুমি ততক্ষণ এক কাজ করো মা, তাকে এনে ওপরে তোলা বোধ হয় চলবে না। ওই নিচের ঘরে যে লোহার খাটখানা আছে তারই ওপর ততক্ষণ বিছানা করে রাখো। আমার জামাটার জুতোটা দাও। সুশোভনা ছুটে ঘরের মধ্যে গিয়ে পিতার জামা ও জুতো নিয়ে এলো। পালকি বাহকরা বাড়িতেই থাকত। তারা তখন আহারান্তে দিবানিদ্রার আয়োজন করছিল। পালকিতে বিছানা বিছিয়ে হরিশঙ্করবাবু স্বয়ং তাতে আরোহণ করে কুমির দিঘি অভিমুখে যাত্রা করলেন। সুশোভনা ছাদে ঝির হাত থেকে বাইনোকুলার নিয়ে চোখে লাগিয়ে দেখল শিকারীর সঙ্গে যে দুজন লোক ছিল তাদের একজন কোথায় অদৃশ্য হয়েছে, অপরজন আহতের শুশ্রূষায় নিযুক্ত। তারপর ঝিকে বলল, কিশোরীর মা, বাবা রোগীকে আনতে পালকি নিয়ে নিজে গেছেন। নিচের ঘরে যে লোহার খাটখানা আছে তাতে গদি পাতাই আছে। গদিটার ধুলো বেশ করে ঝেড়ে তার উপর একখানা তোষক আর একটা সাপ চাদর পেতে বালিশ দিয়ে বিছানা করে রাখতে যা, বাবা বলে গেছেন। ও মা, কি আপদ! হে মা মধুসূদন! বলে ঝি প্রস্থান করল। সুশোভনা দেখতে লাগলো। ওই তার পিতার পালকি ছুটেছে। 1 মিনিট 2 মিনিট প্রায় মাঝামাঝি গিয়ে পৌঁছল। হঠাৎ একটা কথা তার স্মরণ হলো। সে নিচে নেমে গেল। কিশোরীর মা তোষক ও বিছানার চাদর অন্বেষণে ব্যাপৃত। সুশোভনা জিজ্ঞাসা করল, কিশোরীর মা, তুই চুন হলুদ তৈরি করতে জানিস? হ্যাঁ দিদিমণি, তা জানি নে। তবে যা, তুই হলুদ বেটে একটা এনামেলের বাটিতে চুন আর হলুদ মিশিয়ে স্টোভ জেলে চড়িয়ে দিয়ে যা। বিছানা টিছানা আমি সব ঠিক করে রাখছি। কিশোরীর মা চলে গেল।
তোষক প্রভৃতি নিয়ে সুশোভনা শয্যা প্রস্তুত করে আবার ছাদে গিয়ে উঠল। যন্ত্রে চক্ষু লগ্ন করে দেখল পালকি ফিরছে। তার পিতা ও অপর ভদ্রলোকটি পদব্রজে আসছিলেন, পালকি দ্রুত আসছে। তাই তো রোগী এসে পড়বে। পিতা পেছনে রইলেন যে। সুশোভনা আবার নেমে গেল। সরকারবাবুকে ডেকে তাকে সব কথা বুঝিয়ে বলল। সরকারবাবু ফটকের কাছে গিয়ে দারোয়ান ও মালিকে ডেকে রোগীকে নামিয়ে বিছানায় নিয়ে যাওয়া সম্বন্ধে যথোপযুক্ত উপদেশ দিতে লাগলেন। বামুন ঠাকুর ও রামকিষণ ভৃত্য সাহায্য করবে। সুশোভনা বারান্দায় উঠে পথপানে চেয়ে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে পালকি এসে পৌঁছল। পালকি বারান্দার ওপর ওঠানো হলো। সকলে মিলে ধরাধরি করে রোগীকে নামিয়ে শয্যায় তাকে শয়ন করিয়ে দিল। রোগী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একবার চোখ খুলে সুশোভনার প্রতি চাইল। বলল, এই টেলিগ্রাম করে কলকাতা থেকে ডাক্তার আনান, বড় যন্ত্রণা। সুশোভনা বলল, তাই আনাচ্ছি। বাবা আসুন, আপনার কোনখানে বেশি লেগেছে বলুন দেখি। রোগী কাতরাতে কাতরাতে বাম পায়ের হাঁটুর নিচের স্থান দেখিয়ে বলল, এই বোধহয় এইখানে ফ্র্যাকচার হয়েছে। অল্পক্ষণের মধ্যেই হরিশঙ্করবাবু রোগীর বন্ধু সুকুমারের সঙ্গে এসে পৌঁছলেন। চুন হলুদ প্রস্তুত জেনে তিনি জখমের স্থানে তা লাগিয়ে ফ্লানেল জড়িয়ে বেশ করে বেঁধে দিলেন। 5 মিনিটের মধ্যেই রোগীর যন্ত্রণার লাঘব হল। তার কাতরানি বন্ধ হল। নিদ্রার আবেশ দেখা দিল। হরিশঙ্করবাবু বললেন, এই সন্ধ্যার আগে কলকাতায় যাবার ট্রেন তো নেই, তাতে অনেক সময় নষ্ট হবে যে। বরঞ্চ ওই অমরবাবুর ফার্মের ম্যানেজার, ওই কি নাম বললেন যে, ওই তাকে টেলিগ্রাম করে দিন। তিনি মেডিকেল কলেজের কোনো ভালো সার্জেনকে সঙ্গে করে নিয়ে আসুন। এখন বেলা 1:30, সন্ধ্যা নাগাদ তিনি ডাক্তার নিয়ে এসে পড়তে পারবেন। তদনুসারে রোগীর অবস্থার সব কথা খুলে একখানি দীর্ঘ টেলিগ্রাম প্রেরিত হলো। রোগী জাগলে মাঝে মাঝে তাকে গরম দুধ পান করানো হলো। বেলা 5টার সময় তার এসে পৌঁছল। ম্যানেজারবাবু সাহেব ডাক্তার সহ সন্ধ্যা 8টার ট্রেনে এসে পৌঁছবেন। অমরেন্দ্রনাথের স্ত্রী ও ভগিনী ওই সঙ্গে আসছেন। স্টেশনে যানবাহনের যেন ব্যবস্থা থাকে। হরিশঙ্করবাবু যথোপযুক্ত ব্যবস্থা করবার জন্য তার সরকারকে স্টেশনে পাঠিয়ে দিলেন। সুকুমার বলল, এই সরকার মশাই, এই অমরেন্দ্রবাবুর একজন বাবুর্চি এসেছিল আমাদের সঙ্গে। ওয়েটিং রুমে বারান্দায় তাকে দেখতে পাবেন। তাকে একখানা টিকিট কিনে দিয়ে কলকাতায় ফিরে যেতে বলবেন। এই টাকা নিন। রাত্রি 9টার মধ্যেই সকলে এসে পৌঁছলেন। ডাক্তার সাহেব অমরেন্দ্রনাথের ভাঙা হাড় সেট করে মোক্ষম রূপে ব্যান্ডেজ বেঁধে এক্সটেনশন প্রসেসে লোহার শিকের ফর্মায় তা আটকে সেই ফর্মা পালঙ্কের ছত্রিতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেন। ভাঙা পা বিছানা থেকে 4-5 ইঞ্চি ঊর্ধ্বে, বদ্ধ অবস্থায় দোদুল্যমান। বললেন, পুরো 3 সপ্তাহ কাল যতদিন ভাঙা হাড় জোড়া না লাগে ততদিন রোগীকে এই অবস্থাতেই থাকতে হবে। সে শুয়ে থাকবে, যদি যন্ত্রণাবোধ না হয় তবে একটু উঠে বসতেও পারে, কিন্তু শয্যা ত্যাগ করতে পারবে না। ডাক্তার সাহেব সপ্তাহে একবার করে এসে রোগীকে দেখে যাবেন স্থির হল। অমরেন্দ্রনাথের স্ত্রী ও ভগিনী উভয়ই এখানে রয়ে গেলেন। সুকুমারও রইল। হরিশঙ্করবাবু ও তাঁর কন্যার যত্ন ও সৌজন্যে সকলেই আপ্যায়িত। 1 মাস কেটে গেছে। এখনো অমরেন্দ্রনাথের বদ্ধাবস্থা। প্রথমে ডাক্তার সাহেব 3 সপ্তাহের কথা বললেও গত সপ্তাহে তিনি রোগীর ভাঙা পায়ের এক্সরে ফটো তুলে নিয়ে গিয়েছিলেন। এ সপ্তাহে সেই ছবি আনলেন এবং সকলকে তা দেখালেন যে হাড় বেমালুমভাবে জোড়া লেগেছে। বললেন, তথাপি নিশ্চয়কে নিশ্চয় তর করবার জন্য আরও 2 সপ্তাহ রোগীর বাঁধন খুলবেন না। বাঁধন খুললেও রোগী বাড়ি যেতে পারবে না। 1 সপ্তাহ বিছানায় পড়ে থেকে পায়ে মালিশ করাতে হবে, কারণ এই দীর্ঘকালের অসঞ্চালনের থেকে পা অসাড় হয়ে গেছে, আরও যাবে।
অমরেন্দ্রনাথের স্ত্রী সুভাষিনী ও ভগিনী সান্ত্বনা দুজনেই এখানে। প্রথম 4-5 দিনের পর যখন দেখা গেল যে রোগীর কোনো প্রকার দৈহিক যন্ত্রণা আর নেই, অধিক শুশ্রূষারও আবশ্যক হয় না, তখন এরা নিজেদের মধ্যে পরামর্শ করেছিলেন যে সান্ত্বনাকে নিয়ে সুভাষিনী ফিরে যান। গৃহস্থের যথেষ্ট আশ্রমপীড়া ঘটানো হচ্ছে, তার যতটুকু লাঘব করা যায়। সুকুমারের আপিস খুললে একদিন মাত্র গিয়ে সে 1 মাসের ছুটি নিয়ে এসে থাকুক। কিন্তু হরিশঙ্করবাবু কিছুতেই এ প্রস্তাবে রাজি হননি। বিনীতভাবে উত্থাপিত আশ্রমপীড়ার কথা তিনি হেসেই উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আরে আমরা এতগুলি লোক যদি দুবেলা দুমুঠো খেতে পাই, তবে তোমাদেরও দুমুঠো দিতে আমাদের কষ্ট হবে না। এই সংকটের দিনে স্ত্রী ভগিনী কাছে থাকলে আর কিছু না হোক মনটাও ভালো থাকবে, তাই কি কম লাভ? না না, ও সব ছেলে মানুষের খেয়াল তোমরা ছেড়ে দাও। ওদিকে আবার এক বিষম বিভ্রাট বেঁধে গেছে। সুভাষিনী সান্ত্বনা রোগীর পরিচর্যার জন্য রয়ে গেল। সুকুমারের থাকবার বিশেষ কিছু আবশ্যকতা ছিল না, কিন্তু সেও আছে। আপিস খোলবার দিন আপিসে গিয়ে সে 2 সপ্তাহের ছুটি নিয়ে এসেছে, এবং তার কথা এই যে এ বাড়ির মেয়ে সুশোভনাকে তার বড়ই মিষ্টি লেগেছে। সান্ত্বনা সুভাষিনী প্রায় সারাদিনই রোগীর কাছে থাকে। সুকুমার এলে সুভাষিনী একটু সংকুচিতা হয়, সান্ত্বনা মুখ হাঁড়ি করে। সুতরাং রোগীর পাশে বসে থাকার তার প্রয়োজনও হয় না, এবং তা প্রীতিকরও নয়। সুতরাং সে প্রায় সারাদিন সুশোভনার আশেপাশেই থাকে, এবং এটাও সে বুঝতে পেরেছে যে সুশোভনা তাতে বিরক্ত তো নয়ই, বরং তার উল্টো। সুশোভনা ও সান্ত্বনাকে যখনই সে একত্র দেখে, তখনই তার মনের কম্পাস কাঁটা সান্ত্বনার প্রতি বিমুখ হয়ে সুশোভনার প্রতি বেগে ধাবিত হয়। মেয়েরা স্নান করতে গেলে সুকুমার এসে বন্ধুর শয্যা পার্শ্বে বসে। বন্ধুকে সব কথাই সে বলেছে। কবে এবং কি অবস্থায় এদের দুজনের মন জানাজানি হয়েছিল তা আমরা ঠিক জানি না, কিন্তু সুশোভনার কলেজ খোলবার 2 দিন পূর্বে অপরাহ্নে বাগানের আম গাছের ছায়ায় লোহার বেঞ্চে বসে দুজনে এমনই কথোপকথন হচ্ছিল। পরশু তোমার কলেজ খুলছে, তুমি তো চললে। হ্যাঁ, যেতে তো হবেই। ওই দিন তোমারও তো ছুটি ফুরোবে। হ্যাঁ, আমাকেও যেতে হবে, কিন্তু তার আগে বাবার কাছে আমি কথাটা পারতে চাই। তুমি কি বলো? আমি আর কি বলবো, বাবা শুনে যে কি বলবেন তাই ভেবেই আমার গা কাঁপছে। আমি অবশ্য তাকে বলবো যে আমার সাংসারিক অবস্থার বিষয়ে সম্পূর্ণ জেনে শুনেই তুমি আমাকে গ্রহণ করতে প্রস্তুত হয়েছ। তাহলেও কি তিনি অমত করবেন? কি জানি, হয়তো বলবেন ও ছেলে মানুষ, ও নিজের ভালো মন্দের কি বোঝে, ওর কথা ধর্তব্যই নয়। তিনি যদি বোঝেন যে আমাদের এই মিলনে বাধা দিলে দুটো বুক ভেঙে যাবে, আমার যাক না হয় তাতে তার কি এসে যায়, তোমার বুকও ভেঙে যাবে, তাহলেও কি তিনি মত না দিয়ে থাকতে পারবেন? মা যদি বেঁচে থাকতেন এ সময়, তাহলে বোধহয় আমাদের এত ভাবতে হতো না। বাবা যে মারছে আমায় কম ভালোবাসেন তা নয়, কিন্তু তবু ভয় যে ঘোচে না। দুজনে কিছুক্ষণ নীরবে বসে রইল। তারপর সুকুমার বলল, আচ্ছা, কলকাতায় কি তোমাতে আমাদের দেখা সাক্ষাৎ সম্ভব হবে না? তা কি রকম করে হবে? বোর্ডিংয়ে তো মেয়েদের আত্মীয় বন্ধুরা গিয়ে দেখা করতে পারে, সপ্তাহে 1 দিন না মাসে 1 দিন, কি একটা নিয়ম আছে শুনেছি। হ্যাঁ, সে বাপ মা, অন্য কেউ দেখা করতে চাইলে বাপের চিঠি চাই। আচ্ছা, বাবা যদি রাজি হন তাহলে তিনি কি আমাকে সেই রকম চিঠি দেবেন না? কি জানি, কিন্তু বাবা অনুমতি দিলেও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে মহা মুশকিল হবে যে। কেন? অন্য মেয়েরা সবাই আমায় জিজ্ঞাসা করবে, ও তোর কে? তুমি যে আমার কে আর কি তা আমি প্রকাশ করতে পারবো না, তাহলেই তারা বুঝে নেবে। ভারী ঝানু মেয়ে সব, তখন ঠাট্টা করে করে তারা আমায় দেশ ছাড়া করবে যে। কিন্তু তার দরকারই বাকি, সেই শুভযোগ যদি আসে, বাবা যদি সম্মতই হন,
তাহলে পরীক্ষা পর্যন্ত এ কটা মাস আমরা ধৈর্য ধরে থাকতে পারবো না? এই সময় দেখা গেল রামকিষণ ভৃত্য এইদিকে আসছে। সুতরাং এরা কথাবার্তা স্থগিত রাখল। ভৃত্য এসে বলল, এই কর্তাবাবু জিজ্ঞাসা করলেন আপনাদের চাকি এইখানে পাঠানো হবে না আপনারা টেবিলে যাবেন? সুকুমার সুশোভনার প্রতি চেয়ে মৃদু স্বরে বলল, এইখানেই আনুক না। কিন্তু সুশোভনা বলল, না, আমরা বাড়িতেই যাই, চলো। রামকিষণ, বাবাকে বলগে আমরা আসছি। ভৃত্য চলে গেল। পথে যেতে যেতে সুশোভনা জিজ্ঞাসা করল, বাবার সঙ্গে ও কথা কখন কইবে তুমি? এই রাত্রে খাওয়ার পর, তুমি কি বলো? বেশ। রাত্রিতে আহারের পর সুশোভনা সুভাষিনীর সঙ্গে দেখা করতে রোগীর কক্ষে প্রবেশ করল। সুকুমার হরিশঙ্করবাবুর সঙ্গে ওপরে চলে গেল। হরিশঙ্করবাবু বারান্দায় ইজি চেয়ারে উপবেশন করলেন। রামকিষণ তামাক দিয়ে গেল। হরিশঙ্করবাবু বললেন, সুকুমার, তোমার কবে আপিসে জয়েন করতে হবে? ওই পরশু? হ্যাঁ, পরশু। কালই আমি কলকাতায় ফিরবো ভাবছি। কোন ট্রেনে? এই বিকেলের ট্রেনে। আমিও তো ওই ট্রেনেই শোভনাকে কলেজে রাখতে যাব। ভালোই হলো, তাহলে একসঙ্গেই যাওয়া যাবে। বলে সুকুমার নীরব রইল। হরিশঙ্করবাবুও নীরবে ধূমপান করতে লাগলেন। প্রায় 1 মিনিট কাল অপেক্ষা করবার পর সুকুমার হঠাৎ বলে উঠল, হরিশঙ্করবাবু, আজ আমি একটা বিশেষ কথা আপনাকে বলবার জন্যই অপেক্ষা করছি। হরিশঙ্করবাবুর মুখে ঈষৎ হাসির রেখা দেখা দিল, কিন্তু অন্ধকারে সুকুমার তা দেখতে পেল না। তিনি শান্ত স্বরে বললেন, হ্যাঁ, কি বলবে বলো। সুকুমার তখন তার আবেদন জানালো, নিজ দারিদ্র্যের কথাও অকপটে প্রকাশ করল। সুশোভনা যে তা জেনে শুনেই তার সহধর্মিণী হতে সম্মত, সে কথাও বলতে সে ত্রুটি করল না। সুকুমারের কথা শেষ হলে হরিশঙ্করবাবু কিছুক্ষণ মৌন হয়ে রইলেন। সুকুমারের বুকটি দুরু দুরু করতে লাগল। খুনি আসামি যেন জজ সাহেবের রায় শুনতে এসেছে। অবশেষে হরিশঙ্করবাবু বললেন, আচ্ছা সুকুমার, তোমরা তো পাকা হিন্দু। আগে হ্যাঁ। তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বিলেত টিলেত গিয়েছিলেন? আগে না। তোমার মা বেঁচে আছেন বলছিলে না? হ্যাঁ। দেখো, তুমি তোমার সাংসারিক অবস্থার কথা যা বললে, সেটা আমার পক্ষে কোনো বাধা নয়। মেয়ের বিয়ের সময় জামাইকে আমি যে যৌতুক দেব, তাতে অনেক বছর তাদের জীবন সুখে স্বচ্ছন্দে কেটে যেতে পারবে। আমার ওই একমাত্র মেয়ে, আমার অবর্তমানে সমস্তই আমার মেয়ে জামাইয়েরই হবে। তবে আর একটু বাধা আছে। সে বিষয়ে আজ রাতটা আমাকে বিবেচনা করতে সময় দাও। আমি কাল সকালে তোমার কথার উত্তর দেব। পরদিন বেলা 8টার সময় সুকুমার যখন হরিশঙ্করবাবুর শয়নকক্ষ থেকে বের হল, তখন তার মুখখানি উল্লসিত। নিচে নামবার সিঁড়ির কাছে সুশোভনা দাঁড়িয়েছিল। কোনো ভৃত্যাদি তখন সেখানে নেই। সুশোভনা অগ্রসর হয়ে এসে জিজ্ঞাসা করল, বাবা কি বললেন? সুকুমার সুশোভনাকে বক্ষে জড়িয়ে ধরে তার মুখচুম্বন করে বলল, আসছি, এসে বলবো। বলে সে ক্ষিপ্র পদে নিম্নে অবতরণ করল। সুশোভনাও হাসি মুখে নিজের কাজে গেল। সুকুমার রোগীর কক্ষে গিয়ে দেখল অমরেন্দ্র একা। জিজ্ঞাসা করল, এই এরা কোথায়? অমরেন্দ্র বলল, ওই স্নানের ঘরে। ভালোই হলো। বলে সুকুমার শয্যা পার্শ্বস্থ একখানা চেয়ারে বসে বন্ধুর হাতখানি ধরে বলল, ভাই, আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না বলেছিলাম, তাতে তুমি মনক্ষুণ্ণ হয়েছিলে না? সেটা তো খুব স্বাভাবিক। না ভাই, তুমি মনক্ষুণ্ণ হয়েও না, আমার উপর রাগ করো না, তোমার বোনকেই আমি বিয়ে করব।
কেন, কি হলো? সুশোভনা সম্বন্ধে হরিশঙ্করবাবু অমত করলেন? তবে তোমার মুখ এমন হাসি হাসি কেন? তুমি যে একটা প্রহেলিকা হয়ে দাঁড়ালে। আরে তোমাকে বুঝিয়ে বলছি। হরিশঙ্করবাবু একটা বাধা সম্বন্ধে বিবেচনা করে আজ আমার প্রস্তাবের উত্তর দেবেন বলেছিলেন, জানো তো? হ্যাঁ, কাল রাতে তুমি আমায় বলে গিয়েছিলে। আরে ওর বাধাটা কি শোনো। শোভনা ওর ঔরস কন্যা নয়, ওর পালিতা কন্যা। হ্যাঁ, একরকম কুড়িয়ে পাওয়া। ও কি জাতের মেয়ে তাও তিনি জানেন না। আমরা পাকা হিন্দু, হয়তো সব কথা জানলে আমাদের আপত্তি হতো, তাই ছিল ওর বাধা। 14 বছর পূর্বে 3 বছর বয়সের সুন্দরী মেয়েটিকে কোথায় কি অবস্থায় তিনি পেয়েছিলেন সমস্ত আমায় আজ বললেন। কোথায় পেয়েছিলেন? লখনৌয়ে। শোনা মাত্র অমরেন্দ্রনাথ চমকে উঠল, বলল, লখনৌয়ে? সুকুমার বলল, হ্যাঁ, লখনৌয়ে। লখনৌবাসী ওর এক মুসলমান বন্ধুর কাছ থেকে এই মেয়েটির কথা শোনেন, আর শোনেন যে বদমাইশরা বলেছিল ওটি বাঙালির মেয়ে। উনি সেই পতিতা স্ত্রীলোককে পুলিশের ভয় দেখিয়ে তার উপর 500 টাকা দিয়ে মেয়েটিকে কিনে নেন। তারপর থেকে নিজের মেয়ের মতন পালন করছেন। তোমার বোন হারানোর তো স্থান কাল সমস্তই দেখো মিলে যাচ্ছে। সুশোভনাই যে তোমার সেই হারানো বোন, তাতে আমার মনে তো কোনো সন্দেহই নেই। অমরেন্দ্র বলল, তুমি একথা হরিশঙ্করবাবুকে বলেছ? হ্যাঁ, নিশ্চয়ই। ভাই, তুমি একবার গিয়ে তাকে আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি নিজে তাকে সব কথা জিজ্ঞাসা করি। হরিশঙ্করবাবু এলেন। বোন হারানোর সময় অমরেন্দ্রনাথ 12 বছরের বালক, সকল কথা তাঁর স্মরণ ছিল। হরিশঙ্করবাবুর প্রদত্ত বিবরণ সমস্তই ঠিক ঠিক মিলে গেল। অমরেন্দ্র বলল, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, সুশোভনার বাঁ কনুইয়ের ওপরটায় একটা জড়ুল আছে কি? আমার নিজের অবশ্য সেটা ঠিক স্মরণ নেই, কিন্তু মার কাছে আমি শুনতাম যে আমার সেই বোনের হাতে ওই চিহ্ন ছিল। হরিশঙ্করবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক সেইখানে জড়ুল আছে। স্থির হল এখন শোভনাকে এসব কথা জানাবার কোনোই প্রয়োজন নেই, কারণ হরিশঙ্করবাবু তার জন্মদাতা পিতা নন। শুনলে বালিকার হৃদয়ে আঘাত লাগতে পারে। বিবাহের পর সময় বুঝে, প্রয়োজনীয়তা বুঝে সুকুমারী তাকে আসল কথা জানাবে।